ডিয়ার স্টুডেন্টস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস 7-এর থার্ড সামেটিভের দ্বিতীয় স্কুলটা সলভ করব। প্রথম স্কুলটা সলভ করে দিয়েছি, তো তার ভিডিও দেওয়া আছে। এবার হচ্ছে দ্বিতীয় স্কুলটা সলভ করব। দেখো, আরামবাগ হাই স্কুল। দিস গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। তো 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দিয়েছিলেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, মানে এই ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি বা কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এগুলো তাকে উপাধি দেওয়া হয়েছিল। নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তো তিনি ছিলেন আমাদের দেশের সবথেকে মহান একজন বিজ্ঞানী বা মহৎ বিজ্ঞানী। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. জেসি বোস বিজ্ঞানের উপর ভিত্তি করে তিনি অনেক রিসার্চ পেপার প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। তার যে কিছু বিখ্যাত বইয়ের মধ্যে কি রয়েছে? রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। এছাড়া রয়েছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। এছাড়া রয়েছে মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এগুলো ছিল তার বিখ্যাত কিছু বই। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। তিনি 1896 সালে নিরুদ্দেশের খোঁজে লিখেছিলেন এবং সেটা ছিল বিজ্ঞান ভিত্তিক একটা লেখা। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তো তিনি ছিলেন বাংলায় প্রথম সায়েন্স ফিকশনের লেখক। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. তো 1917 সালে নভেম্বর মাসে তিনি কি করেছিলেন? তার কলকাতার নিজের বাড়িতে তিনি বোস ইনস্টিটিউট খুলেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি ওই ইনস্টিটিউটকে রিসার্চ অফ সায়েন্সকে তিনি ডোনেট অর্থাৎ দান করে দিয়েছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। তিনি 1937 সালে 23শে নভেম্বর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো দেখো, এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথমে টিক মার্ক দেওয়া আছে নিরুদ্দেশের খোঁজে ইজে। নিরুদ্দেশের খোঁজেটা কি? না, এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন। তারপরে দিয়ে দেখো জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন। তাকে নাইটহুড উপাধিটা কবে দেওয়া হয়েছিল? দেখো এখানে রয়েছে এই যে 1917। তো 1917তে ঠিক হবে। তারপর দেখো তিনে বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? কলকাতায়, তার নিজের বাড়িতে। তারপরে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু রাইট সায়েন্স ফিকশন ইন বাংলা। তো এটা তো হবেই না, এটা হবে জেসি বোস হবে, যেহেতু এখানে আমরা দেখেছি একটু আগে এই যে ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তো এটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। দেখো স্যার জেসি বোস সেট আপ দ্য বোস ইনস্টিটিউট। তো এটা ট্রুই হবে। এই যে এখানে রয়েছে ইন নভেম্বর এত বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট। তারপর রয়েছে তিনে দেখে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড বোস উইথ নাইটহুড। তো এটাও এটা হচ্ছে এখানে হচ্ছে স্বাধীন ভারত, কিন্তু এখানে দেখো অ্যাকচুয়ালি তখন ব্রিটিশ সরকার যেহেতু দিয়েছিল তাই এটা ফলসই হবে, কারণ এখানে বলছে স্বাধীন ভারত, কিন্তু তখন তো অ্যাকচুয়ালি ব্রিটিশরা শাসন করতো, তাই ভারত ছিল পরাধীন, তাই এটা ফলস হবে। এবার আসছি সিদ্ধাগের কোশ্চেন। হোয়াই ইজ জেসি বোস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া? কেন জেসি বোস ভারতের সবথেকে একজন মহৎ বিজ্ঞানী? দেখো এখানে রয়েছে হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তো হি থেকে কান্ট্রি পর্যন্ত লিখলেই হবে। তারপর দুয়ের দেখো হোয়েন ডিড দিস গ্রেট সায়েন্টিস্ট পাস অ্যাওয়ে।
কখন এই মহান ব্যক্তি মারা গিয়েছিলেন। তো দিস গ্রেট সায়েন্টিস্ট পাস্ট অ্যাওয়ে, ইডি যোগ করবে অন 23rd November 1937। তিনি দেখো রাইট দ্য নেম অফ সাম বুকস রিটেন বাই জেসি বোস, তার লেখা কিছু বইয়ের নাম লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে রয়েছে এই যে সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, এছাড়া রয়েছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা। তো এই বইগুলো এখানে লিখতে হবে, অ্যান্সার এরকম লিখতে হবে, দ্য নেমস অফ সাম বুকস রিটেন বাই জেসি বোস, আর দিয়ে এই 3টে বইয়ের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো ডি এর দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো একই অর্থ অর্থাৎ সিনোনিম যেটাকে বলে লিখতে হবে। প্রাইজ থেকে হবে অ্যাওয়ার্ড, ক্রিয়েটিভ রাইটিং থেকে হবে ফিকশন, নিউজ পেপার অর ম্যাগাজিনস ডিলিং উইথ এ পার্টিকুলার সাবজেক্ট থেকে হবে জার্নালস। তো এবার দেখো আনসিন। আবুল পাখির জয়নুলাবদ্দিন আব্দুল কালাম, বেটার নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম, ওয়াজ এ রিনাউন্ড সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। তো এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। হি ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম, তিনি জন্মেছিলেন রামেশ্বরমে একটা মধ্যবিত্ত পরিবারে, ম্যাড্রাস, যেটা হচ্ছে ম্যাড্রাসে রয়েছে। হিজ ফাদার জৈনুলাবদ্দিন ওয়াজ নেইদার ফর্মালি এডুকেটেড নর ওয়েলদি, তার বাবা নয় তেমন ততটা শিক্ষিত ছিল বা ধনী ছিল, ওয়েলদি মানে ধনী। বাট হি ওয়াজ ওয়াইস অ্যান্ড জেনারাস, কিন্তু তিনি ছিলেন খুব সরল সাদাসিধে একজন মানুষ। হিজ মাদার আসিয়াম্মা ওয়াজ অ্যান ওয়াইফ অফ হিজ ফাদার, এবং তার মা আসিয়াম্মা ছিল একজন স্ত্রী, প্রকৃত স্ত্রী, আইডিয়াল ওয়াইফ যেটাকে বলছে। মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, তিনি ছিলেন তিনি নর্মাল ছিলেন না, তিনি একটু আনডিস্টিংগুইশড মানে একটু অন্যরকম ছিলেন, মানে একটু বৈশ্রাদৃশ্য যেটাকে বলে। হি লিভড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দেয়ার ওল্ড অ্যানসেস্ট্রাল হাউস, তিনি তার ভাই বোনদের সাথে পুরনো ঘরে থাকতেন। হিজ পেরেন্টস হ্যাড এ ভেরি সিম্পল লাইফ, তার পিতামাতারা সাধারণ জীবনযাপন করতেন। কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, কালাম তার মার সাথেই খেত। দ্য মেনু বা সিম্পল, এবং যে খাবারের যে মেনুগুলি ছিল সেগুলো ছিল খুব সাধারণ। দ্য ফেমাস শিবা টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ অ্যাট এ লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালামস হাউস, কালাম স্যারের বাড়ি থেকে রামেশ্বরমের যে শিব মন্দিরটা কালাম স্যারের বাড়ি থেকে কিছুটা দূরে, খুব বেশি দূরে নয়, লিটল ডিস্টেন্স বলা হয়েছে। দ্য লোকালিটি ওয়াজ অফ দ্য মুসলিম বাট দ্য হিন্দুস লিভড দেয়ার পিসফুলি, যদিও বা এলাকাটা মুসলিম জনগোষ্ঠী বেশি ছিল, বাট কিন্তু সেখানে হচ্ছে শান্তি জিনিসটা বজায় ছিল, হিন্দুরা সেখানে শান্তিতে বসবাস করতে পারত। তো এই ছিল আনসিন। তো এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেমাস অবভিয়াসলি সায়েন্টিস্ট, এখানে সায়েন্টিস্ট হবে। দ্য মাদার টাং অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ, তার মাতৃভাষা ছিল তামিল। ইন রামেশ্বরম দেয়ার ইজ এ ফেমাস, রামেশ্বরমে একটা বিখ্যাত কি ছিল, শিবের মন্দির, তাই দেখো এখানে দেওয়া আছে এই যে শিবা টেম্পল, তো তাই শিবা হবে। তারপর দেখো বিয়ের দাগে ট্রু ফলস। কালামস ফাদার ওয়াজ নট রিচ, কালাম স্যারের বাবা ধনী ছিল না, তো এটা তো ট্রুই হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়াই আছে, এই যে নট ওয়েলদি, দেখতে পাচ্ছ নট ওয়েলদি। তো এই যে হিজ ফাদার জৈনুলাবদ্দিন ওয়াজ নেইদার ফর্মালি এডুকেটেড নট ওয়েলদি, তো এই সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। তারপর দেখো দুয়ের দাগে অ্যাজ এ বয় কালাম ওয়াজ ভেরি কিউট ইন অ্যাপিয়ারেন্স, তো এটা তো অবশ্যই ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স। তো 3 অনলি পিপুল অফ দ্য মুসলিম কমিউনিটি লিভড ইন দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড, তো এটা তো ফলস হবে, কারণ এখানে দেওয়াই আছে দ্য লোকালিটি ওয়াজ অফ মুসলিম বাট দ্য হিন্দুস লিভড দেয়ার কেয়ারফুলি। তারপরে দেখো সির দাগের অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দেওয়া আছে, তো এগুলো যেহেতু একটু বড় ধরনের উত্তর, তো এটা খাতায় লিখে দিয়েছি। দেখো হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম, তো দেখো দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ
আবুল পাখিরা জৈনুলাবুদ্দিন আব্দুল কালাম। তো 2 দিকে কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস ফাদার? কালাম স্যারের বাবার নাম কি ছিল? তাহলে দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ জৈনুলাবুদ্দিন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার? দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। হাউ ওয়াজ দ্য লাইফস্টাইল অফ কালামস পেরেন্টস? কালামস পেরেন্টস লেড এ ভেরি সিম্পল লাইফ। উইথ হুম ডিড কালাম ইউজ টু ইট? কার সাথে খেত? কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার। হোয়ার ইজ রামেশ্বরম সিচুয়েটেড? রামেশ্বরম সিচুয়েটেড ইন ম্যাড্রাস। তো দেখো সি দাগে হয়ে গেল। এবার দেখো ডি এর দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, মানে যেটাকে সিনোনিম করতে বলা হয়েছে। কাইন্ড, কাইন্ড থেকে হবে জেনারাস। ফেমাস, ফেমাস থেকে হবে রিনাউন্ড। আর সি মানে 3 দাগে রিচ থেকে হবে ওয়েলদি। এরপরে চলে যাচ্ছি গ্রামারে। চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস করতে বলা হয়েছে। তো দেখো আমি ভয়েসগুলো সলভ করে দিয়েছি। দেখো, সি ইজ স্পিকিং দ্য ট্রুথ, দ্য ট্রুথ ইজ বিং স্পোকেন বাই হার। হানি টেস্ট ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বিবেক বাবু টিচেস মি ইংলিশ, ইংলিশ ইজ টট টু মি বাই বিবেক বাবু। হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। লাস্টে কিন্তু এই ইন্টারোগেটিভ সাইনটা অবশ্যই দেবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। প্লিজ হেল্প মি, লেট মি বি হেল্পড বাই ইউ। তো এটা ছিল দেখো 3 দাগে। 3 দাগে দেখো ভয়েস ছিল। 4 দাগে বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো ন্যারেশনটা সলভ করে দিয়েছি। দ্য টিচার সেইড oil floats on water. The teacher said that oil floats on water. He said to me, I bought a new pen. তাহলে he told me that he had bought a new pen. তো 3 দাগে দেখো, he said I do exercise every morning. He said that he does exercise every morning. 4 দাগে দেখো, my father said to me I shall go to the market. তাহলে অ্যান্সারটা হবে দেখো, মাই ফাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু দ্য মার্কেট। 5 দাগে দেখো, হি সেইড আই অ্যাম রিডিং নাও, হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং দেন। তো ন্যারেশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার 5 থেকে দেখো ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে। তো ডিগ্রিগুলো দেখো 5 দাগে, সিমলা ইজ কুলার দেন কলকাতা। তো এটা করতে বলা হয়েছে দেখো পজিটিভ তারপর কম্পারেটিভ। তো দেখো পজিটিভে কি হচ্ছে, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। তারপর এটা বলা হয়েছে কম্পারেটিভে করতে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কম্পারেটিভ হবে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তো হয়ে গেল ভয়েস এবং ন্যারেশন। তারপরে দেখো, তো লাস্ট 6 দাগে ইউজ সুইটেবল মডালস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মডালসগুলো দিয়ে ফিল আপ করতে হবে। ড্যাশ আই ইউজ ইউর হেডফোনস, তাহলে অ্যান্সারটা হবে মে আই ইউজ ইউর হেডফোনস। 2 দাগে দেখো, সি ড্যাশ বি ইন হার বেডরুম, সি মাইট বি ইন হার বেডরুম। তো দ্বিতীয় স্কুল সলভ হয়ে গেল। তোমরা সবাই ভালো করে দেখে নাও এবং এগুলো খাতায় লিখে নিতে পারো বা কোশ্চেন, তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেখানে সলভ করে নিতে পারো। এরপরে 3 নম্বর স্কুল নিয়ে হাজির হব। তোমরা ততক্ষণ এই 1 আর 2 স্কুলটা ভালো করে প্র্যাকটিস করে নাও।